এটা বক্সা টাইগার রিজার্ভের মধ্যে পড়ে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। কালকে রাতে এখানে হাতি বেরিয়েছিল, অন্ধকার ছিল বলে অতটা বুঝতে পারিনি। ওয়েলকাম টু ইনবর্ন ট্রাভেলার্স। আমাদের ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে শিয়ালদা থেকে হাসিমারা পৌঁছেছিলাম। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন। আর এই পর্বে আপনাদের দেখাবো জলদাপাড়া অভয়ারণ্যের জঙ্গল সাফারি এবং এই ফরেস্টের মধ্যে কাটানো এক রাতের গল্প। এছাড়াও থাকবে বক্সা এরিয়ায় নৌকা ভ্রমণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক আর কমেন্টটা করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ট্রেন থেকে নেবে হোমস্টের পাঠানো গাড়িতে করে চিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়ে 1:30টার আশেপাশে পৌঁছেছিলাম হোমস্টেতে। সেই দিন খুব দৌড়াদৌড়ি লেগে গিয়েছিল, কারণ 4টে স্লটে আমাদের জঙ্গল সাফারি ছিল। তাই টিকিট কাটার জন্য 2:30টার মধ্যে কাউন্টারে পৌঁছানোর ছিল। এইটুকুনি সময়ের মধ্যে স্নান খাওয়া সব সেরে কোনো মতে পৌঁছেছিলাম জঙ্গল সাফারি করতে। তাই ভিডিওটি আবার সরাসরি জঙ্গল সাফারি থেকেই শুরু করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ডিটেলস পরে দেওয়া আছে। এই দেখুন ময়ূর। আমরা এখন জলদাপাড়া অভয়ারণ্যের ভেতরে একটা ওয়াচ টাওয়ারের কাছে এসেছি। তো এখানে একটা গন্ডার দেখা যাচ্ছে। ওই যে দূরে যে গাছটা দেখা যাচ্ছে, ওর তলায় 3টে গন্ডার আছে। আমার এই ফোনে এত বোঝা যাবে না। লবণ দেওয়া আছে, এগুলো খেতে এই পশুরা আসে। মাটির মধ্যে জায়গাটা আছে, এখানে লবণ দেয়। হাতি লবণ খেয়ে চলে যায়। একটু আগে জাস্ট ভিডিওগুলো আপনারা দেখলেন, এখানে বেশ 3খানা গন্ডার দেখলাম। তো এরপরে আরও 2টো পয়েন্ট আছে, সেখানে যাব, ওখানে গিয়ে দেখব। এই জঙ্গল সাফারিটা মোটামুটি 1.5 ঘন্টার হয়। এখানে 4টে স্লট আছে। সকালে একটা হয় 6:30টায়, একটা হয় সকাল 8:30টায়, একটা দুপুর 2টোয়, আর একটা বিকেল 4টে। এটা হচ্ছে 2 নম্বর গেট। এখানে 3টে হাতিও এসেছিল, তো সেগুলো চলে গেছিল, তো সেইগুলো আমরা মিস করেছি। এবার দেখি নেক্সট পয়েন্টে গিয়ে যদি হাতি ফাতি দেখতে পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো। তো ওই জিপ সাফারিটা হেভি লাগছে। হ্যাঁ, জঙ্গলের মধ্যে দিয়ে জিপ সাফারিটা দারুণ লাগছে। তো চলুন এগোনো যাক। চলে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে এই সাফারির মজা উপভোগ করতে করতে এসে পৌঁছালাম আরও একটি ওয়াচ টাওয়ারের কাছে। এইখান থেকে যাব অন্য একটি জায়গায়। আমাদের সাথে থাকুন আর আপনারাও আমাদের সাথে উপভোগ করুন এই জঙ্গলের পথগুলোকে। জঙ্গলের মধ্যে দিয়ে পড়ন্ত বিকেলে এই সাফারির এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ। এইখানে এসে দেখা পেয়েছিলাম গন্ডার আর বাইসনের। আপনারা যে কোনো জঙ্গল সাফারি যখন করবেন, হয় ভোরের স্লট কিংবা এই বিকেলের স্লটে করবেন। এই 2 সময় বন্যপ্রাণী দেখতে পাওয়ার চান্সটা বেশি থাকে। আমাদের জঙ্গল সাফারি এই শেষ হয়ে গেল। এখন আবার গেট 2 এর দিকে যাব। টোটাল 3টে পয়েন্ট আছে, মিলিয়ে ঝুলিয়ে মোটামুটি একটা বাইসন, 2-3টে গন্ডার, তারপর বেশ কিছু ময়ূর এই দেখেছি।
তা এখন 2 নম্বর গেট আমাদের শালকুমার, যেটা শালকুমারের সাইডের যে 2 নম্বর গেট, এখন ওখানে রিটার্ন করব জঙ্গল সাফারি শেষ করে। আর এই জঙ্গল সাফারি কিভাবে করবেন, কি তার নিয়ম আছে বা কি কি ডকুমেন্টস লাগে, এগুলো পরে আমি বলে দেবো। ফেরার পথে দেখা পেয়েছিলাম দুটো সম্বর হরিণের। জলদাপাড়ার একশৃঙ্গ গন্ডারের সাথে এই সম্বর হরিণগুলোও যথেষ্ট বিখ্যাত। এই হচ্ছে জলদাপাড়ার শালকুমারের 2 নম্বর গেট। এইখান থেকে আমরা জঙ্গল সাফারি করেছিলাম। আর 1 নম্বর গেট মাদারিহাটেও জঙ্গল সাফারি হয়, ওই জায়গাটাতে ভিড় অনেকটাই বেশি হয়। সন্ধেবেলা রিসর্টে ফিরে এসে ঝিঝি পোকার ডাক আর জঙ্গলের নিস্তব্ধতার মধ্যে চা, পকোড়া আর চিকেন কাবাব দিয়ে আড্ডার আসরটা পুরো জমে উঠেছিল। পাশে ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছেন। আর আমাদের খাবারে আছে ভাত, ডাল, আলু ভাজা, আর পেঁপের তরকারি, সাথে পেঁয়াজ, লেবু, লঙ্কা। আর এই দিকে হচ্ছে দেশি মুরগি। এই হচ্ছে আমাদের রাতের খাবার। জঙ্গলের মধ্যে ঝিঝি পোকার ডাক, আর আমরা সেখানে বসে খাচ্ছি। বল অপরেশ, কেমন লাগছে? অন্যমধ্যে এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। একদম জলদাপাড়া ফরেস্টের মাঝখানে আমরা রয়েছি। এই আমাদের রিসর্ট। আমি এই মোবাইলের ফ্ল্যাশ জেলে এই ভিডিওটা করছি, মানে এনভায়রনমেন্টটা আপনাদের একটু ফিল করানোর জন্য। আশা করি ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন। গুড মর্নিং। আজকে 16ই অক্টোবর 2025। আর আমি এখন আমাদের এই হোমস্টের সামনে একটু ঘুরে বেড়াচ্ছি। আজকে আমাদের প্ল্যান আছে, আমরা এখান থেকে চেক আউট করে জয়ন্তী আর বক্সা এই দুটো জায়গা দেখব। দেখে সেখান থেকে আমরা মূর্তি নদীর সামনে যে রিসর্ট আছে সেখানে আজকে আমরা যাব। আগামী 2 দিন আমরা ওখানেই থাকছি। তো এখন আমি আমাদের এই রিসর্টে সামনে একটু ঘুরতে বেরিয়েছি। আমাদের জলদাপাড়ার একদম ফরেস্টের ভেতরে এই হচ্ছে আমার রুম। এখানে একটা সুন্দর বিছানা আছে, যেখানে অনায়াসে 3 জন এঁটে যাবেন। আর এই যে জানলার ওপারেই ফরেস্ট। আর এরকম কিছু প্রয়োজনীয় জিনিস আছে। এই ফরেস্টের মধ্যে এরকম একটা পুকুর, আর এই পুকুরের একদম সামনেই এই আমাদের থাকার জায়গা ছিল। এটা অ্যাকচুয়ালি একটা হোমস্টে। কালকে রাতে এখানে হাতি বেরিয়েছিল, অন্ধকার ছিল বলে অতটা বুঝতে পারিনি। তো লোকাল লোকেরা বলেছে সকালবেলা বেশি দূরে কোথাও যেতে না, কারণ সকালবেলা নাকি বন্য প্রাণীরা ঘুরে বেড়ায়। তো এই যে আমার পেছনে এই যে এইখানে দেখছেন, এইখানে এই কাঁটা তার দেওয়া আছে, এর ওপারেই ফরেস্ট। আর এই সামনেই আমাদের হোমস্টে। মেনলি যেটা আজকে বলার আছে সেটা হচ্ছে এই জঙ্গল সাফারি। তো আমরা এই শালকুমার 2 নম্বর গেট থেকে জঙ্গল সাফারিটা করেছিলাম কালকে। তো এখানে জঙ্গল সাফারি করতে গেলে কিছু ডকুমেন্টস লাগে, মানে কিছু ফর্মালিটি আছে। তো ফর্মালিটি মানে বা ডকুমেন্টস মানে সেরকম কিছু নয়। ধরুন আপনারা যে কজন জঙ্গল সাফারিটা করবেন সবার আইডি প্রুফ লাগে, আইডি প্রুফ অরিজিনাল আর তার সাথে জেরক্স। তো যে স্লটে আপনারা জঙ্গল সাফারিটা করবেন ঠিক তার 1 ঘন্টা আগে থেকে ওনারা টিকিট দেন। তো যে আগে যাবেন তো আগে টিকিটটা পাবেন। মানে প্রত্যেকটা স্লটে এখান থেকে 6টা করে গাড়ি যায়। তো সেই মতো যদি আগে গেলে তো আগে পাবেন। আর ডকুমেন্টস বলতে এখানে লাগে হচ্ছে ওই আধার কার্ড, যেটা আপনাদের বললাম, আধার না মানে যে কোনো ডকুমেন্টস লাগে, এবং তার জেরক্স। আর 1750 টাকা। আর একটা ছোট্ট ফর্ম আছে, সেই ফর্মটাকে ফিল আপ করতে হয়। মানে সেরকম কিছু না, এই ফর্মে জাস্ট নাম, ঠিকানা, আপনারা কজন আছেন তাদের সবার নাম দিয়ে ওটাকে সাবমিট করলে ওনারা টিকিট ইস্যু করে দেয়। এই যে সামনে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা ডিপ ফরেস্টের মধ্যে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টের গেট। আর ওই দিকে আর একটা আমাদের হোমস্টের গেট আছে। আর এই যে সামনে যে মাঠটা দেখছেন, এই মাঠেই অনেক সময় গন্ডার কিংবা হাতি এরা সব এখানে চলে আসে। তো কালকে
সম্ভবত ওনারা যা বললেন এই সাইডটাতে কোথাও হাতি এসেছিল। আমরা এই যেখানে আছি মানে এখান থেকে সিসামারা একদমই কাছে, মানে ওই 3-4 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে সিসামারা। সকাল সকাল এই জঙ্গলের সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আশেপাশটা ঘুরে আসলাম এবং হোমস্টেতে ফেরত এসে পরোটা আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট সেরে জলদাপাড়াকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এটা বক্সা টাইগার রিজার্ভের মধ্যে পড়ে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, আর একটা বোট সাফারি হয়, এই আধা ঘন্টা থেকে 35 মিনিট মতো বোট সাফারিটা হয়, ওটা হচ্ছে 80 টাকা করে নেয়। তো সব কিছুই করবো, তো আগে ভেতরে যাই, গিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। বক্সা টাইগার রিজার্ভের মধ্যে এটা একটা পার্ক, এমনি মানে পার্ক যেরকম ওই বিনোদনের পার্ক বলতে যেরকম বুঝি ওরকম পার্ক। বেশ কিছু ফুল বাগান আছে, আর যেমন একটু আগে আপনাদের দেখালাম বসার জায়গা টাইগা আছে। আর এর ভেতর দিয়ে ছোট একটা এই নদী বয়ে গেছে, ওই নদীর মধ্যে দিয়ে একটা মানে ওয়াটার সাফারি করে, ওই বোট আছে, ঠিক বোট নয় নৌকা, ওই মাঝিদের নিয়ে যায়। আধা ঘন্টা 35 মিনিট মতো লাগে এই বোট সাফারিটা, যেরকম একটু আগে আপনাদের বললাম। তো খানিক বাদে আমরা এই বোট সাফারিটা করব, তো দেখি ওটা কেমন লাগে। এমনি পার্কটা নর্মাল, এই চারিদিকে গাছ ফাছ আছে, ভালো লাগবে, খারাপ নয়। ওই বোট সাফারিটা করে সেটার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব, বাকি এমনি পার্কটা ঠিকঠাক। আমাদের বোট সাফারি শুরু হলো। আজকে যেহেতু বৃহস্পতিবার, এখানে বক্সা টাইগার রিজার্ভ আর জয়ন্তীর ওই রুটটা পুরো বন্ধ আছে, বৃহস্পতিবার করে বন্ধ থাকে, তাই এখন এই ডিমা নদীতে এসেছি। এখন পুরো একদম নদীর মধ্যে নামলাম। মোটামুটি ঠান্ডা জল। এইসব নদীগুলো হচ্ছে মেনলি বর্ষার জলের পুষ্ট নদী। তো এই কিছুদিন আগে যখন বন্যা হয়েছিল এখানে, তখন প্রচুর জল ছিল। এখন বর্ষা শেষ, জলও কম, এই শীতের টাইমে তো জল আরও কম থাকবে, আবার বর্ষাকালে এইসব নদী পুরো ভরে যাবে। ওই যে দূরে একটা ছোট ব্রিজ দেখা যাচ্ছে, আগে ওই ব্রিজটা ছিল, পরে এই নতুন ব্রিজটা করা হয়েছে। তো এই আমি একদম জলের মাঝখানে দাঁড়িয়ে আছি, আর ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো সব হচ্ছে ভুটানের পাহাড়, ওগুলো সব। এই জাস্ট আমরা এসে পৌঁছলাম একদম মূর্তি নদীর পাশে, আমাদের এই আগামী 2 দিন থাকার যে জায়গা সেখানে। এই রিসর্টটার নাম হচ্ছে ল্যান্ড অফ এলিফ্যান্ট। দিনের বেলার ভিউটা দেখাবো পরে, আর রাতের বেলার ভিউটাও আমি দেখাবো। আগে একটু রুম ট্যুরটা আপনাদের করিয়ে দিই। ঢুকেই এরকম বড় একটা সোফা, বিছানাটা যথেষ্ট বড়, মানে 3 জন আরামসে এখানে শোয়া যায়। এছাড়াও ওনাদের কাছে আরও যে রুম আছে সেখানে এরকম বড় একটা বেড পেয়ে যাবেন, সাথে আর একটা সিঙ্গেল বেডও পেয়ে যাবেন। টি টেবিল আছে, টিভি আছে, এসিও আছে। এখানে একটা আলমারি মতো আছে। সন্ধেবেলা রিসর্টে পৌঁছে চা আর পেঁয়াজি খেয়েছিলাম, তারপর রিসর্টটা একটু ঘুরে দেখে ডিনারটা সেরে দিনটা শেষ করেছিলাম। পরের পর্বে নিয়ে আসবো ডুয়ার্সের আরো কিছু সুন্দর জায়গা, সাথে থাকবে পাহাড়ি গ্রাম লাভা। তাই এই সব কিছু দেখতে আমাদের সঙ্গে থাকুন। এই হচ্ছে মাংস, এর সাথে এরকম আলু ভাজা, সাথে ডাল, আর এর মধ্যে আছে ভাত, আর এখানে আছে রসগোল্লা।